প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে এই সংগঠনের কি করণীয় এবং কেন এবং সামনে আমরা কি করব এই বিস্তারিত নিয়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই স্বজন কল্যাণ সংঘের সাবেক সভাপতি, গুমতি হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মুজিবুর রহমান। ডাক্তার মুজিবুর রহমানকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার কাছে খুব পরিচিত। আমি 80-র দশকে 81 সালে আমি জিরতুলি আসছিলাম প্রথম, এবং ওই সফরেই আমি যে আত্মীয় স্বজন সেই হিসেবে এখানে আমার চাচা, আমার বাবার মামাতো ভাই, যে উনি ওই সময়কার আমার মনে হয় প্রথম ওষুধের দোকান, এবং উনি ডাক্তারি করতেন, যে ফজল আলী মেম্বারের ভাই আলী হোসেন ডাক্তার। হ্যাঁ, তো এরপরে এদিকে আন্দারমানিক, তারপরে তাকিয়া, চিকনসরা। এর আগে আমরা এদিক থেকে রামগড়, তারপরে ওইদিকে মানিকছড়ি। মানিকছড়ি আমি গেছি চিটং থেকে। আমি যখন চিটং মেডিকেলে লেখাপড়া করি তখন মেডিকেল থেকে ওই আমি মানিকছড়ি গেছিলাম। যাই হোক, আমি কথা সংক্ষিপ্ত। স্বজন বলতে আসলে আমরা কারা? স্বজন হচ্ছে আমরা যারা চট্টগ্রাম বংশোদ্ভূত কুমিল্লাবাসী, যারা আমরা তাদেরকে স্বজন বলি। এবং এখানে সবাই আমরা মুসলমান, যেহেতু আমরা চিটং থেকে এইভাবেই গেছি। আমরা কোনো কনভার্টেড মুসলমান না। বলা হয় যে আমরা কুরাইশ বংশের লোক। এটা আমাদের কুমিল্লাতে আমার বন্ধুবান্ধব যারা, তারা আমাকে ঠাট্টামাশ করে করে বলে আপনারা তো কুরাইশ বংশের লোক। কথাটা একেবারে ভুলও বলা যাবে না, আর এটাকে শুনতেও ভালোই লাগে। তো সেই হিসাবে আমরা চট্টগ্রাম বংশোদ্ভূত কুমিল্লাবাসী। আর আপনারাও আবার কুমিল্লা থেকে এখানে আসছেন, আইসে কিন্তু আপনারা আবার চট্টগ্রামে আছেন। মিরেশ্বরে বলেন, তারপরে ফটিকছড়ি বলেন, আর মানিকছড়ি বলেন, একেবারে খাস চিটাগাঙ্গিয়ান আপনারা এখন, মানে এখনকার প্রজন্ম যারা জন্মেছেন আর বাপরে পরিচয় তো সবাই দিচ্ছেন। তাহলে আমরা স্বজন, এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। আমি একটা কথা বলা শুরু করছি, একটু সময় যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে অনেক আগে থেকে, কেউ বলে 50 বছর, কেউ বলে 100 বর্ষ, যত বর্ষই হোক, এটার কোনো ইতিহাস কিন্তু আমাদের কাছে কারো কাছে নেই। 2-3টা খতিয়ান পাওয়া গেছে। তারা বাড়িতে আকমত আলী আরসিউ সাহেব, উনিও ওনার একটা খতিয়ান, জমির খতিয়ান পাইছেন, সেটা পটিয়ার। আর হাটহাজারের একটা খতিয়ান, মানে আমি ঠিক নাম দাম ঠিকানা মনে নেই, কেউ একজন আমাদের মিটিংয়ে বলছিলেন যে হাটহাজারি থেকেও এরকম 2-একটা পাওয়া গেছে। এই 2-একটা আছে, এগুলি কিন্তু আমরা কেউ দেখি না, কিন্তু আলাপ আলোচনার মধ্যে আছে। সর্বশেষ আমাদের আব্দুল মান্নান হেডমাস্টার সাহেব, সূর্য ইয়েতে বলডেবা বাড়ি, উনি একটা বই লিখছেন এবং একটা আর্টিকেল লিখছেন, এবং সেই আর্টিকেলও উনি কথাগুলো লিখছেন। এগুলো হলো ইতিহাসকে নির্ভর করে লিখছেন। সেটা হচ্ছে যে শমশের গাজী সে আসছেন, আর বিশেষ করে পর্তুগিজ জলদস্যু আজ থেকে প্রায় 300 থেকে এদিকে শমশের গাজীর নাম আমরা জানি, আমরা বই পুস্তকে পড়েছি। আর ত্রিপুরার রাজা সম্পর্কে আমরা জানি। ত্রিপুরার রাজার সাথে শমশের গাজীর এক পর্যায়ে একটা যুদ্ধঙ্গী অবস্থার পরও একটা সমন্বয় তার সাথে হওয়ার কারণে এই খুব ওয়েল অ্যাকোমোডেট করেছেন এবং তাদেরকে জায়গা দিয়েছেন। একমাত্র পাহাড়িয়া জায়গা সরকারিভাবে খাস খতিয়ান করে নামজারি করে দিয়েছেন, সেটা হলো একমাত্র ত্রিপুরা স্টেটের জায়গা। যেমন লালমাই পাহাড় থেকে শুরু করে কুমিল্লার আশেপাশে যত পাহাড়ি এলাকা আছে, এই সমস্ত পাহাড় কিন্তু সরকারি সম্পত্তি, এবং এগুলি কিন্তু একমাত্র কুমিল্লা এলাকায় এগুলি ত্রিপুরা রাজা তখন বিভিন্ন জায়গায় দিয়েছে। তো সেই হিসাবে আমাদের ইতিহাসটা প্রায় 300-400 বছর হবে। সেই থেকে কিন্তু আমরা কুমিল্লাতে চট্টগ্রামবাসীরা বসবাস করি। তো আমাদের যারা আজকের এই স্বজন কল্যাণ সংঘ, এটা আমাদের বিভিন্ন মুরব্বীরা, আমরুল ইসলাম প্রফেসর বলেন, অনেকে ওই যে সুরুজ মিয়া সাহেব বলেন, বাকি যারা এরকম অনেকে যারা আগে নাম শুনছি আমরা। আমি কুমিল্লায় আসলাম ডাক্তার হওয়ার পরে ব্যবসায়িক কারণে 91 সালে। তখন থেকেও আমি দেখছি যে কুমিল্লাতে এরকম কিছু কিছু স্বজন কল্যাণ নিয়ে মিটিং টিটিং হয়, হ্যাঁ, চা নাস্তা খাওয়া হয়, রমজান মাসে একটু দোয়া দরুদ পড়া হয়। এটা চলমান ছিল পুরো 90-র দশক। 2001 সালে আমি যখন আমি প্রথম মেডিকেল সেন্টার দিয়ে আমি হাসপাতাল শুরু করছিলাম, পরবর্তী সময় আমি আবার 93 সালে নতুন করে আমার গুমতি হাসপাতালে কাজ শুরু করি, এবং 91 সালে আমার পূর্ণাঙ্গ হাসপাতাল 2001 সালে হওয়ার পরে আমি তখন এখানকার জাহাঙ্গীর হোসেন মজুমদার, আপনারা চিনবেন, রামঘাটলা কান্দিরপাড়ে বাসা ওনার বাড়ি,
উনি ছিলেন এটার মূলত এই রূপকার, এটাকে এভাবে নেওয়ার জন্য। আর পরবর্তী সময় আমরা যারা ছিলাম আমরা মিলে বসে আমরা একটা সাংগঠনিক কাঠামো দিয়ে একটা লিখিতভাবে সংবিধান করে একটা কাঠামোর মধ্যে থেকে আনুষ্ঠানিকভাবে 2001 সালে আমরা স্বজন কল্যাণ সংঘকে একটা সাংগঠনিক রূপান্তর দিই। এবং সেই বছরে আমরা সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন এলাকায় আমরা আঞ্চলিক কমিটি করি। বিভিন্ন এলাকা বলতে বিভিন্ন, যেমন আমাদের ময়নামতি একটা এলাকা, ওই বড়ুরা একটা এলাকা, 14 গ্রামে একটা এলাকা, ঢাকা চিটাগাংও 2টা শাখা আছে এবং ঢাকা শাখাটা সবচেয়ে বড় শাখা। এভাবে আমাদের প্রায় 19টা আঞ্চলিক কমিটি আমরা করছি। এই এলাকাতে আমাদের যোগাযোগ ছিল, এটাই আসতেছি এই এলাকার মুরব্বীরা, যে আমার চাচা এসে পড়ছেন, এরকম যারাই প্রাচীন ছিল। আমাদের কি বলে, আমাদের মন্টুবের ভাই মেম্বার সাহেব মারা গেলেন, যে ওনারা এখানেও আমরা আসছিলাম। একবার আমরা পিকনিক করতে আসছিলাম, সাংগঠনিক কাঠামোটা করার পরে আমরা একবার এসে রামগড় ইয়েতে চা বাগানে পিকনিক করে খাওয়া দাওয়া করছিলাম আমরা মেম্বার সাহেবের বাড়িতে। এরকম একটা প্রোগ্রাম হয়েছিল। তখনও এখানে আলাপ আলোচনা হয়েছিল যে শ্রীগঞ্চরা হাই স্কুলে অথবা কোনো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এখানে একটা বড় করে সবাইকে দাওয়াত দিয়ে আমরা এখানে একটা কমিটি করে করা হয়নি। আজকে এখানে মোটামুটিভাবে একটা কমিটি করার জন্য আমাদের বর্তমান কেন্দ্রীয় কমিটি সভাপতি হচ্ছে ডাক্তার আব্দুল সাত্তার সাহেব, আর সেক্রেটারি হচ্ছেন সাইফুল ইসলাম টিপু। তো আমরা এই সংগঠনটার নাম হচ্ছে স্বজন কল্যাণ সংঘ। স্বজন মানে আমরা যারা চিটাগনিয়ান, কল্যাণ হচ্ছে একেবারে মানুষের উপকার করতে চেষ্টা করা। আমরা কল্যাণটা বুঝি ভালো করার চেষ্টা করা, সহযোগিতা করতে চেষ্টা করা, বিপদে আপদে সাহায্য করা। এটার মধ্যে আর কোনো কিছু নাই। আর যদি কেউ কিছু সংযোজন করতে চায় তার সাথে আমরা যেমন নাই, বা আমরা এগুলি করতে আমরা কখনো ইচ্ছাবোধ করি না। তো এই কল্যাণ করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আমি আপনাদেরকে উদাহরণ দিই, যখন 2001 সালে আমরা বিভিন্ন আঞ্চলিক কমিটি বিভিন্ন জায়গায় করতে যাই, শহরেও যখন আমরা করি, তখন আকবর হোসেন সাহেব ছিলেন কুমিল্লার সদরের এমপি। আমাদের একটা ট্রেডিশন হচ্ছে, যখন যে এমপি সদরে থাকেন তিনি তার সহযোগিতা, তার পরামর্শ এবং তার পৃষ্ঠপোষকতা, যেটা প্যাট্রোনাইজিং বলে, তার নিয়ে আমরা কিন্তু কুমিল্লাতে এই কমিটিটাকে আমরা সংগঠনটাকে আমরা খুব বড় আকারে এই পর্যন্ত করার আমরা চেষ্টা করেছি। তো সেই সময় আমরা যখন করি তখনই কিন্তু আজকে যে প্রশ্নটা মাস্টার সাহেব তুললেন সেই প্রশ্ন তখনও উঠছিল। আমরা বলছি যে এই ধরনের কোনো কথার সাথে আমরা এই শব্দটাই আমরা রাজনীতির শব্দটা আমরা উচ্চারণ করতেই চাই না। এটা করলে তো আমার রাজনীতি প্ল্যাটফর্ম যার যেটা সে সেখানে যে সে করুক, এটা তো আমার আপত্তি নেই। কিন্তু রাজনীতি যেহেতু দ্বিধা বিভক্ত বা ত্রিধা বিভক্ত বা যত ভাগে থাকুক, যার যেখানে খুশি সেটা সে করবে, তো সেখানে থেকে তো সেটাও যার যার মতো কল্যাণ করতে পারবে। কিন্তু আমাদের যে কাজটা হচ্ছে এটা হলো যুগ যুগ ধরে মানুষ যেভাবে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে মানুষ সৃষ্টি সম্পর্কে বলছেন যে আমি মানুষকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে এবং বিভিন্ন ভাষায় সৃষ্টি করেছি। এটা হচ্ছে মুসলমানদের সম্পর্কে কোরআন শরীফের আয়াত। এটা কিন্তু কোনো হাদিস না, কোনো হুজুরের কোনো বয়ান না। বিভিন্ন গোত্র এবং ভাষা সৃষ্টি করছে কেন? যাতে মানুষের মধ্যে বন্ডিং হয়, মানুষের মধ্যে সম্পর্কটা দৃঢ় হয়, আমরাও চিনতে সুবিধা হয়। এই জন্য আমরা আমাদের এই বিভিন্ন রঙের, বিভিন্ন পথের, বিভিন্ন মতের আমরা স্বজনরা যেখানে যেভাবে থাকি না কেন, আমাদের মূল কাজ হচ্ছে আমরা একসাথে গ্রন্থবদ্ধ হয়ে আমরা একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা মানুষের কল্যাণ করব। তাইলে স্বজন কল্যাণ সংঘ মানে হচ্ছে নিজের টাকায় স্বজনদের, দুস্থ অসহায় স্বজনদের পাশে দাঁড়ানো, কল্যাণ করা হচ্ছে স্বজন কল্যাণের একমাত্র কাজ। কয়টা কাজ? কাজ একটা, কল্যাণ করা। এটা যে কোনো খাতে হইতে পারে, রুগীর শুশ্রূষা হইতে পারে, কন্যা দায়গ্রস্ত পিতাকে হইতে পারে, একটা ছাত্র লেখাপড়ার জন্য হইতে পারে, হ্যাঁ, মানুষের কোনো বিপদ আপদ হইতে পারে। একটা টেলিফোন করে এখান থেকে বসে টেলিফোন করলো যে আমরা হাসপাতালে একটা রুগী আছে, ভাই তার রুগীর বিলটা কমাই দেন, যেটা আমাদের মেম্বার সাহেব করেন। উনি করছো, উনি গেছো না, হাসবেন না মেম্বার সাহেব, এটা তো আপনি করছেন, তো এভাবে করছে। এবং এইটা আমরা বলি, এই কথাটা কে বলবে? এটা একটা গার্ডিয়ানশিপ, এটা একটা অভিভাবকত্ব। এখান থেকে বসে একটা লোক তার স্বজনের জন্য অভিভাবকত্ব করতেছে, সে কুমিল্লাতে যেখানেই জায়গা থাকো। আমি আমারটা বলছি যেহেতু আমি এটা জানি। এভাবে সব জায়গায় মেডিকেল সেন্টারে যায় বা যেখানে যাক, সদর হাসপাতালে যদি যায়
তাহলে সে অভিভাবক উনি করবেন না, সে আমি করতে পারবো না, আমি পারবো, কারণ ডাক্তার মানিয়ে তো সে আমার হয় সহযোগী, সে আমার এখন যারা আছে হয় আমার সমাজসেবিক নাহলে জুনিয়র। তো এইভাবে সকল জায়গাতে কল্যাণ করার জন্যই একমাত্র কাজ। এটা নিয়ে কি আর কোনো কনফিউশন আছে? যদি কেউ কনফিউশন থাকেন তাইলে আমি মনে করি যে আপনি হয়তো এটা ইচ্ছা করে বুঝতেছেন না, এটা না বোঝার কোনো কারণ নেই। যে ছেলেটা এখন জাপানে সোনি কোম্পানির সবচেয়ে বড় বৈজ্ঞানিক, সেই ছাত্রটা আমাদের একজন স্বজনের সন্তান। তাকেও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময় তাকে সহযোগিতা করা, ভর্তি সহায়তা করা, এরকম আমরা করেছি। এটা উদাহরণটা দিচ্ছি, আমি কিন্তু নাম বলতেছি না, কারণ নাম বলার দরকার নেই। এটা হচ্ছে একটা উদাহরণ। আজকে একজন ইঞ্জিনিয়ার যে সরকারি চাকরি করে, এভাবে তাকে আমরা সহযোগিতা করেছি। এরকম একজনের বাড়ি পড়ে গেছে, ঝড়ে নিয়ে গেছে, তাকে আমরা ঘর করে দিয়েছি। প্রায় 60-70 কানি সম্পত্তি নিয়ে আমরা তো অনেকে আবার ইন্ডিয়াতে এক্সচেঞ্জ করেও আসছি। আমরা কিন্তু এভাবে একটা চলমান আছে। এবং মানুষ কিন্তু মানুষকে বলা হয় মানুষ পরিযায়ী একটা প্রাণী। কিরকম যেন এখান থেকে লন্ডনে বাড়ি করছে না, আছে না এরকম, আমেরিকাতে আছে না, কানাডাতে আছে না, অস্ট্রেলিয়াতে আছে। এভাবে মানুষ কিন্তু সবসময় একটা ভ্রাম্যমান জাতি। আজকে আপনি এখানে আছেন, এখান থেকে ভালো লাগলে আমি আপনি এখানে খাইতে পারিনি, আমি ওই আমার সাথে যে ছেলেটা আমার এখানে চাকরি করে ফার্মেসিতে, সে কালকে রাত্রে ফুট করে আমাকে না বলেই সেটা করে বলে যে স্যার, এখন আমার চাকরি করে সে যদি বলে যে স্যার আমার ঘরে একটা ডাল ভাত খাবেন, এটা ডাল ভাত তো যাই হোক আমার তো আশা লাগে। তো আমি দেখলাম যে যেহেতু পথে পড়ছে, আমি তো ওইখানে খাইয়ে আসছি, সেজন্য আপনাকে দুঃখ প্রকাশ করছে। আমাদের সফর সঙ্গীরা তারা আগে আসছে, তারা খাওয়া দাওয়া করছে। তো এই যে ছেলেটা খাইতে বসলো, ওইখানেও শুনলাম যে সে আসছে দ্বীপতলি, এখন আইসে সে বাড়ি করছে আবার মানিকছড়ি। তাহলে মানুষ তো সবসময় সঞ্চরণশীল। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা যারা স্বজন, আমাদের একটা পরিচয় দিতে, এটা কিন্তু কুমিল্লা শহরে এই 2001-এর আগে আমাদেরকে আমাদের মুরব্বীরা বলছে, আমি নাম বলি না, অনেক প্রবীণ মুরব্বী এবং কুটিপতি মুরব্বী এবং কুমিল্লা শহরে খুব প্রভাবশালী লোক বলছে, ভাতিজা এই সমস্ত টাড়িয়ে পরিচয় দিও না, আমরা মান সম্মান থাকবে না। আমি যে চাচা আপনি চেয়ারে বসেন, আপনাকে চেয়ারে বসে রেখা এই কুমিল্লা শহরে আমি আপনাকে চাটিয়ে পরিচয় করাবো, মানুষ আপনাকে সেলুট করবে এবং সেলুট করছে। এবং সেই প্রোগ্রাম হয়েছে শিল্পকলা একাডেমিতে 2000 লোকের আয়োজন করে আমরা ইফতার মাহফিল করে সেখানে স্থানীয় এমপিকে চিফ গেস্ট করে আমরা প্রোগ্রাম করেছি। মানুষ আমাদেরকে সম্মান দিয়েছে। এই কমলপুর বিরামপুরে কে জানি বললেন আপনি, এই কমলপুর স্কুলে প্রোগ্রাম করতে গেছে মা, এখানে যাওয়ার পরে কয় ডাক্তার সাহেব এই জানলাগুলি লাগাই দেখ। আমি কিসের জন্য? কয় এখানে মাইকে যদি শুনে, এখানে তো অন্যান্য লোকজন আছে, তারা কি তা মনে করবো? আমি সবগুলি জানালা খুলে দেন, মাইকটা বড় করে দেন, তারা কতগুলো শুনুক, শোনার পরে যদি তারা আপত্তি করে তাহলে আমরা কোনো কিছু করব না। তাহলে আমরা কি বলছি? আমরা তো বলছি যে আমরা তো স্বজনদের কল্যাণ করতে আসছি, অসহায় স্বজনের পাশে দাঁড়িয়ে আসছি। এখানে তো কোনো রাজনীতি নেই, এখানে কোনো এলাকা প্রীতি নেই, এখানে কোনো গোত্রীয়ভাবে অন্য কারো মাথা বাড়ি দেওয়ার জন্য আমরা কথা বলি। শেষ পর্যন্ত ওইখানকার স্থানীয় লোকজন যারা, তারা বলছে না ডাক্তার সাহেব এটা তো খুব ভালো কাজ। আমার এলাকায় 14 গ্রামে আমরা কিন্তু ছড়াই ছিটিয়া সবাই কিন্তু 14 গ্রামের স্থানীয় কেউ নেই, সবাই কিন্তু আমরা এক্সচেঞ্জ করে আসছি। 14 গ্রাম মিয়াবাজার স্কুলের মাঠে আমরা প্রোগ্রাম করছি। তো আমি একটু আগে গেছি এই টাইমে, যে মাঠের মধ্যে দুর্বা লাগানো, এখানে শীতকালে এরকম বসছি। আলী আহমদ চেয়ারম্যানের নাম আপনারা অনেকে শুনবেন, এবং উনি 2বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। 14 গ্রামের দুর্দণ্ড প্রতাপশালী উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। অসম্ভব নীতিবান এবং খুব বলিষ্ঠ মানুষ ছিলেন, এবং উনি যাই হোক রাজনৈতিকভাবে উনি খুব প্রতিষ্ঠিত ছিলেন। ঘটনা হচ্ছে কি, উনি স্কুলে মাঠ দিয়ে যাচ্ছেন, ডাক্তার সাহেব আপনি এখানে? আমি তো আসছি। তো উনি তো আমাদেরকে চিনেন, কারণ আমাদের ভোটেই তো উনি চেয়ারম্যান ইলেকশন হয়েছেন, আমাদের ভোটে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তো আমি বললাম যে আমরা তো ওই যে স্বজন চারিদিকে একটা আছে না, আমি তো বুঝছি, আমরা দেখেই বুঝছি আমি যে কিছু এরকম একটা কিছু আপনার মতলব আছে। আমার সাথে খুব ঠাট্টা মস্কারি করতেন। মতলবটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমি এই এলাকায় যারা দুস্থ স্বজন আছে তাদের পাশে দাঁড়ানো। উনি আমাকে হাত ধরে বলছেন, এতক্ষণ ছিল হালকামি, পরে উনি সিরিয়াস হয়ে গেছেন, বলছে ডাক্তার সাহেব তা আমারও তো কিছু দুষ্ট লোকজন আছে, আমি তো চেয়ারম্যানগিরি করি, আর তাদেরকে কিছু দেওয়া যাবে না? আমি হ্যাঁ তাদেরকে দেওয়া যাবে। আমারগুলি দেওয়া শেষ করার পরে তখন আপনারগুলি দিব না, থাকলে না। আমি কথাটা ভিন্নভাবে বলছি, এটা আমি ব্যাখ্যা করতেছি। আমি এটা করব, কিন্তু সেই দুঃখপত্রে আজকে আমি আপনার কাছে বলে যাব।
আমি জানি না ঘটনাচক্রে আমাকেও মানে কথা বলতে সুযোগ দিল, এবং এটার সাথে যেহেতু আমি জড়িত এই জন্য কথাগুলো আমি বলতে পারবো। কারণ আমি এই কথাগুলো বলতে গত 30 বছরে বলে আসছি, কিন্তু আমি কথাগুলি আমাদের স্বজনদেরকে বুঝতে পারিনি। আমাদের স্বজনদের মধ্যে এখনও অনেক এই যে রনিয়া, এই রনিয়ে যত সব এখানে হচ্ছে। আমি হাত জোর করে বলতে চাই, যে কথাটা বলছিলাম, আমরা এমন এক বাড়িতে গেছি 60-70 খানের সম্পত্তি বদলে আসছে। সেই বৃদ্ধ মহিলা যখন চোখের পানি ফেলে দিয়েছে আমাদের সামনে, চোখের পানি ফেলে দিয়ে বলছে যে বাবা আজকে আমি অসহায়, আমার কিছুই নেই। তাকে আমরা সেই রাত্রে অনুদান দিয়ে আসছি, ঘর করার জন্য টাকা দিয়ে আসছি। এই স্বজনের পাশে দাঁড়ানো কি আমার অপরাধ, আপনার অপরাধ, তহিদ মেম্বারের অপরাধ, টিপুর অপরাধ, বা মনির অপরাধ, বা কেউ? এটাই তো আমাদের কাজ, এবং একজন মুসলমান হিসেবে এটা আমার উপরে দায়িত্ব। আমরা সেই কাজটাই করতে চাই। আর দুঃখ হচ্ছে সেটা আমি বলছি এটা কেন আলিমুজ্জামান আমাকে প্রশ্ন করছেন, কেন আমি জবাব দিলাম একই প্রশ্ন মুখোমুখি আমি আকবর হোসেন সাহেবের, লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন সাহেব মরহুম মারা গেছেন, আল্লাহ থেকে ব্যস্ত রয়েছে করুন। উনিও কিন্তু আমাদের মতো চিটিগনিয়ান, কিন্তু ওনারা গেছে সন্দ্বীপ থেকে, সন্দ্বীপ চিটাঙ্গে না, সন্দ্বীপ থেকে। উনিও অনেকেই এরকম বলে যারা সন্দ্বীপ বা অন্যান্য জায়গার, তারা বলে যে আপনারা আমাদের নেন না কেন। ইভেন যারা খণ্ডল পরগনা এদিকে চিনেন তো, খণ্ডল চিনেন তো, মানে 14 গ্রাম বা ওরা দক্ষিণ দিকে যারা, এগুলো হলো খণ্ডল পরগনার, তারাও কিন্তু চিটিগনিয়ান। তারাও এখন অনেকে আমাদের সাথে আসতে চায়, কিন্তু ওই যে পূর্বপুরুষদের ওলামেলা বিয়ে শাদী চলাফেরাতে তাদের সাথে আমাদের সম্পর্কটা অত বেশি উঠা বসা হয়নি বলে তারা তাদের মতো। আমার পাশের বাড়িতে 2টা পরিবার আছে জাস্ট আমার ঘরের সাথে, তারাও খণ্ডল পরগনা। দুঃখটা হলো এইটা যে আমি হিসাব করে দেখছি যে 5 লক্ষ আমাদের স্বজন যদি হয় হোল কমিউনিটিতে, এখান থেকে শুরু করে আপনার কুটিশ্বর পর্যন্ত, সেদিকে মেলাঘর বা আগরতলা থেকে শুরু করে আপনি যদি দাউদকান্দি পর্যন্ত এই পুরো এরিয়াটা ধরেন, তাহলে 5 লক্ষ লোক যদি হয়, শুধু ফিতরা বাবদ যদি 60 টাকা করে হয়, তাহলে 5 লক্ষ ইন্টু 60 কত হয়? 3 কোটি টাকা হয়। 3 কোটি হয় না, 30 লক্ষ, 30 লাখ টাকা হয়। 5 লক্ষ 3 কোটি, 3 কোটি হয় না, ঠিক আছে 3 কোটি হবে। 3 কোটি টাকা হয় ফিতরের টাকা। আচ্ছা, কোনো কালে শুনছেন যে ফিতরের টাকা কেউ খাই ফেলছে? খাবে কেউ? এটা কি করে? এটা নিয়মটাই হচ্ছে যে যেদিন ঈদুল ফিতরে যাওয়ার সময়, যাওয়ার আগেই ফিতরের টাকাটা ভাগ করে 5 জন যদি পরিবার হয় 530 টাকা, 300 টাকা এটাকে আলাদা করে পকেটে আলাদা করে আপনার সম্পদ থেকে আলাদা করে রাখতে হবে, যে এই 300 টাকা রাখলাম, এটা অমুক জায়গা অমুকের জন্য, অমুকের 50 টাকা, অমুকের 100 টাকা, অমুকের 20 টাকা, এই টাকাটা রাখলাম, এটা রেখে দিলাম, আর পারলে পৌঁছে দিবে আগে ভাগে। এটা হচ্ছে ফিতরের নিয়ম। তো আসেন জাকাতের টাকা, এটা হিসাব আমরা জানি না, জানি নাকি আমি কত টাকা জাকাত দেবো, কত টাকা দেয় জানি না। তো সেটা কিন্তু এই 3 কোটি টাকা যদি 60 টাকা করে 5 লক্ষ লোকের 3 কোটি টাকা হয়, তাহলে জাকাতটা টাকা তার বেশি হবে না কম হবে? বেশি হবে। আচ্ছা আসেন, 5 লক্ষ লোক যদি 500 কোরবানি দেয়, এখন না কোরবানির চামড়ার টাকা নেই, আমরা 2500-3000 টাকার মধ্যে চামড়া বিক্রি করছি। যদি 500 চামড়া বিক্রি হয়, আমি বলতে চাচ্ছি যে যেই টাকাটা আমরা চোখে দেখি, শুধু এই টাকাটা হিসেব করলে যদি 3 কোটি হয়, আপনি নিশ্চিত থাকেন, আমি যেহেতু লেখাপড়া করি, তো ডাক্তারি পড়তে হয়, তো ইন্টারভিউ পর্যন্ত যতটুকু অঙ্ক পড়ছি, খুব কঠিন অঙ্কতে পড়ছি, অঙ্কের হিসাবে 3 কোটি টাকা প্রতি বছর তো আসবে নাকি? এভাবে আসবে না? তো এইভাবে গুমতরে দিয়ে যত পানি গেছে, এই ফিতরের টাকা তো এইভাবে গেছে। কিন্তু কেউ কি বলতে পারবে না আপনার বকে হাত দিয়া আপনি আজকে থেকে শুরু করে আগামী রমজানের মধ্যে খুঁজে বাইর করেন তো, যে আপনাদের শুধু এত অঞ্চলে কেউ একসাথে ফিতরের টাকা 5,000 টাকা একাত্তরে কেউ পাইছে? কেউ যদি প্রমাণ দিতে পারেন আমি বিশ্বাস করবো, নাহলে আমি বিশ্বাস করতাম না। আমরা দেখছি টালি করে যে খাতক, ওই তো বললাম যে মহিলা চোখের পানি ফেলছে, তারে জিজ্ঞেস করছি গত রমজান মাসে আপনি কত টাকা পেয়েছেন? কয় ভাবে 200 টাকা 500 টাকা পেয়েছি আর কি। তার মানে কি তার টাকা দেয়নি? তাইলে একটা সংঘবদ্ধ কার্যক্রম, একটা সাংগঠনিক কার্যক্রম কতটুকু বাস্তব ভিত্তিক হইলে এত লক্ষ টাকা আপনি চোখে দেখতে পারবেন? এইটা যদি করতে পারতাম, তাহলে প্রতি বছর আমরা যখন 3 কোটি টাকা না বাদ দেন না, আপনি 30 লাখ টাকা ধরেন না, আপনি সবটা বাদ দিয়ে দেন না, আপনি 2,70,00,000 টাকা বাদ দিয়ে দেন, 30 লাখ টাকাও যদি আপনি 1 বছরে কালেকশন করেন, আপনি 25 লাখ টাকা আমরা স্বজনকে দেই, আর 5 লক্ষ টাকা যদি 1,000 টাকা করে বৃত্তি দেই, তাহলে কত হবে সালাম?
500 হবে। 500 ছাত্রছাত্রী যদি কুমিল্লা টাউন হলের মাঠে যদি 500 ছাত্রছাত্রীকে শুধু বৃত্তি ঘোষণা করি, আমি নিশ্চিত কুমিল্লা জেলার প্রতিটি রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজপতি হোক, যেই হোক, কুমিল্লাতে জেলাতে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার কেউ সাহসও করবে না। কারণ 500 লোককে 1000 টাকা করে বৃত্তি দেওয়া 4 টিকারই কথা না এটা। কিন্তু সে ক্ষমতা আমাদের আছে কি না? আছে, কিন্তু প্রত্যেক বছরে আছে, প্রত্যেক রমজানে আছে। এইটাই বললাম যে আমার দুঃখটা হইলে এইটা, আমরা এই পর্যন্ত সর্বোচ্চ 17-18 লক্ষ টাকা পর্যন্ত কালেকশন করতে পারছি, এরপরে পারি নাই। কিন্তু সেটাও একটা উত্তুঙ্গ একটা ফ্লো ছিল, সে ফ্লোটা আবার পড়ে গেছে। এখন আবার একটা ইয়াং জেনারেশন জেগে উঠছে। এখন এই ইয়াংদের সাথে আমরা যারা বয়স্ক আছি তারা সবাই মিলে যদি একটা স্রোতবদ্ধ করে এটাকে যদি সামনের দিকে এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্য যদি আমরা যেতে পারি, তাইলে হবে। এখন আসেন, প্রশ্ন আসলো যে টাকা কালেকশন হলো, বিতরণ করবো কেমনি? আমরা যেটা করছি, যেমন ওনার চাচা নেই মন্টু ভাই, যেমন একটা উদাহরণ দিচ্ছি, উনি ওনার পারিবারিকভাবে ওনার আরেক চাচা আছে শিল্পপতি, ওনাদের একটা বড় আছে, ওনারা প্রতি বছর কাকে দিয়েছে আমরা কিন্তু জানি না। আমরা জানি যে এই টাকাটা একটা জায়গা দেওয়া হচ্ছে, আমরা 2-1 জন জানি, কিন্তু আমভাবে আমরা কখনো এগুলি ফলো করে প্রচার করতাম না। কারণ যারা খাতক তারা এইভাবে টাকা পয়সা পাইলে একটু আছে, তাদের মনের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, যদিও এটা উচিত না। 30,000 টাকা ধরো ওনারা দিতে বলছে, 20,000 টাকা ওনারা পারিবারিক বিদ্যুৎ দিল, আমরা স্বজন কল্যাণ থেকে 10,000 টাকা মিলে 30,000 টাকা দিয়ে ধরেন তারে 5 ঘন্টা জায়গা রেখে দিলাম, তারে হয়তো একটা আলের বলদ কিনে দিলাম, তারে হয়তো একটা সেলাই মেশিন কিনে দিলাম, কাউকে। এইভাবে আমরা কিছু কাজকর্ম আমরা করছি, কিন্তু বেশি দিন আমরা করতে পারিনি। আমি কথা বেশি বাড়াবো না। আমরা যে ঘোষণাটা দিয়ে আসছি, আমরা চাই আপনারা সবাই জেগে ওঠেন। আজকের এই উপস্থিতি আমাকে অনেক বেশি আপ্লুত করেছে। আমরা যেটা চাই, আমরা চাইলে করতে পারবো, কিন্তু একটা বিষয়, যে কথাটা মাস্টার সাহেব বলছেন, এই ঘুরে ফিরে কিন্তু একটা কথা কিন্তু আসতেছে। আমি কিন্তু বক্তৃতায় এটা 2-3 বার বলে ফেললাম। এইটা হচ্ছে আমাদের বিস্ফোরা। এই শব্দটা হচ্ছে আমাদের বিস্ফোরা। আমি যেটুকু জানি, আমার বয়স এখন 60 চলতেছে। আমি আমার বয়সে আমি স্বাধীনতা যুদ্ধ শুধু দেখি নাই, স্বাধীনতা যুদ্ধের সময় আমি যেহেতু 5ম শ্রেণীতে পড়ি, খুব ভালোভাবেই সেটাকে আমার বাড়িঘর পড়ানো হয়েছে। আমি ইন্ডিয়াতে শরণার্থী হিসেবে ছিলাম। আমার বাবা আওয়ামী লীগের শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, আমার বাবা 70 নির্বাচনের হাজিয়া লাগবে 14 গ্রামের এমপি, তাকে এমপি বানাইছে আপনাদের ভোট দিয়ে। কার ভোট দিয়া? স্বজনের ভোট দিয়া। তখন উত্তর 14 গ্রাম দক্ষিণ কোতোয়ালি ছিল। দক্ষিণ কোতোয়ালি বলতে এটার অর্ধেকটাই তো স্বজনের এলাকা। অর্থাৎ আমাদের ভোট দিয়ে কিন্তু উনি এমপি নির্বাচিত হয়েছিলেন। সেটাও আমি দেখেছি। তার পরবর্তীতে সবগুলি তো আমাদের চোখের দেখা। আমার কথা হচ্ছে যে আমি আমার ব্যবসা করি, ডাক্তার সত্তা সাহেবেরও তো ব্যবসা আছে। আমরা কি কুমিল্লা শহরে বসে বসে কি ঠুয়ো করি নাকি? আমি রুগী হয়ে গেলে ওই তৈরি মেম্বার সাহেব আপনি রুগীটা আমার কাছে নিয়ে আসেন, আমরা কি এগুলি করি? তো এটা যদি না করি, তাহলে উনি যদি আওয়ামী লীগের নেতা হয়, আমি তো মনে করি আমি ওইখান থেকে বসে না, কুমিল্লা থেকে বসে আমি নিশ্চিত হব যে এই এলাকার যদি কোনো সমস্যা থাকে, আমি সরাসরি আপনার টেলিম করে বলবো যে ভাতিজা তুমি এই জিনিসটা যেমনি একটু করো। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার হাসপাতালে একটা মহিলা চাকরি করে, সে হিন্দু। সে কি হিন্দু? তার একটা সম্পত্তি ব্যাহত হয়ে গেছে। হিন্দুদের সম্পত্তি মেয়েরা পায় না, ওরা 4টা মেয়ে পায় না। এই মেয়েটার সম্পত্তি আমি লোকাল এমপি এই বাহার সাহেবকে দিয়ে, আমি মানে কথা, আমাকে তো অনেকে চিনবেন জানবেন, আমি তো বাহার সাহেব রাজনীতি করি না, কিন্তু আমি যে বাহার সাহেবকে বলছি কি বাহার সাহেব আমার কথা রাখে নাই, তো এখানে রাজনীতিটা কোথায় হইলো? রাজনীতির সমস্যা হলো কোথায়? বরং উনি এটাকে গ্রহণ করে এই মেয়েটাকে একটা বাড়ির জায়গাটাকে উনি কাগজে কলমে ডিসিকে বলে সব কিছু তার নামে করে দিয়েছে, এবং তাকে 7 থেকে 8 লক্ষ টাকা তাকে অতিরিক্ত সম্পত্তির বিনিময়ে তাকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমি কি এমপি বাহার সাহেবের কাছে কৃতজ্ঞ না? কিসের জন্য কৃতজ্ঞ? আমার একটা কর্মচারী, সে তাও হিন্দু কর্মচারী, মুসলমানও না, কৃতজ্ঞ। তাইলে রাজনীতি কি মানুষকে সহযোগিতা করে না রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়? তাহলে আমরা স্বজনরা একজনের একজনকে দূরে ঠেলে দেওয়ার দরকার আছে? দরকার নেই। এই যদি দরকার হয়, যদি কেউ করেন, আল্লাহর কাছে কঠোরভাবে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রসুলের হাদিস হচ্ছে, কোনো মুসলমান যদি পেট ভরে খায়, তার প্রতিবেশী বলছে, কি বলছে?
প্রতিবেশী বলছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে না, কিন্তু আল্লাহ রসুলের হাদিসের ভাষাটা কিন্তু প্রতিবেশী বলা হয়েছে, এখানে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলা হয়নি। সেই প্রতিবেশী যেই হোক না কেন, না খায় যদি থাকে, অভুক্ত থাকে, তাহলে বলছে আল্লাহ রসুল বলছেন, সই হাদিস, কিন্তু এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। আমি ওয়াজ করতে আসিনি, আমি আমার 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 স্পিরিটটাকে বোঝানোর জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, যে বলতে যে আমি কাল হাসর মাঠে তার জন্য সুপারিশ করা আমার দায়িত্ব না, কত বড় কঠিন কথা। আর আমার স্বজন, আমি মুসলমান, আমি ইমানদার দাবি করি, আমার একজন স্বজন, আমি আছি কুমিল্লায়, আর আমার স্বজনটা মানিকচুরিতে, সে দুঃখে দুঃখে মরতেছে, করোনাকালে সে খাইতে পারতেছে না, তার চাকরি বাকরি না, কোনো কিছু নেই, কি আমার জন্য কি এটা জায়েজ হলো? হয়নি। যে কারণে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আমরা ঠিকমতো করতে পারিনি। তারপরেও স্বজনের একটা ইয়াং গ্রুপ এই করোনাকালে তারা বিশাল একটা কর্মযোগ্য করছে, তাদের অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু একটা ভালো কাজ আছে, তারা যতগুলি পরিবারকে পারছে তারা দিছে। এখন সমালোচনা হলো আমরা বাড়িতে দেয় নাই, অমুকে বাড়িতে দিছে, এইটা সমালোচনা করলে আপনি কেয়ামত পর্যন্ত সমালোচনা করতে পারবেন, কোনোদিন আপনার দ্বারা ভালো কিছু হবে না। বরং আমার কাজ হচ্ছে কি, ভাই তুমি এটা করছো না, তোমার আমি আরো 50 টাকা দিলাম, তুমি পারলে আরেকটা প্যাকেট কারোর দিয়ে আসো, সে পারলে করবে, আমি তো পারতেছি না, আমার তো সম্ভব হয়নি। তো আমি যেটা বুঝতে চাই, আজকের এই সমাবেশ করার কারণে, সমাবেশ করার মাধ্যমে আমরা যদি এই এলাকায় আমাদেরকে সংগঠিত করে আমরা যদি কিছু কাজকর্ম করতে পারি, তাইলে আমাদের সদগা জারিয়ার একটা পথ হবে। এটার জন্য আজকে আপনারা সবাই আসছেন, এই নিয়ত যদি আসে থাকেন, আজকের এই সময়টা এই সবটাই সদগা জারিয়ার জন্য উসিলা হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে ধর্মীয় স্পিরিট। তো আমরা এই কাজটা করার জন্য আমরা আসছি, এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উনি আপনাদেরকে পরে সাংগঠনিক কাজ সম্পর্কে কথাবার্তা বলবেন। আর আপনারা দয়া করে একটু একত্রিত হন, দেখেন চেষ্টা করে, এখানে যতগুলো লোক আছেন, আগামী রমজান মাসে যদি আপনারা প্রত্যেকে বাদ দেন জাকাত, বাদ দেন ফিতরা, কিছু বাদ দেন, আচ্ছা রমজান মাসে তো আমরা দান দক্ষিণেও তো করি কিনা, তো 100 টাকা করে দেন না আপনারা প্রত্যেকে, প্রতি পরিবার প্রতি যদি 100 টাকা করে দিলে আমার মনে হয় অন্তত পক্ষে বোধহয় 1 লাখ টাকা বেশি হবে এই এলাকায়, তার থেকে বেশি হইতে পারে, হবে কি না? তো এইভাবে নিয়তটা এটা করেন। আর ওই যে বললেন যে কীভাবে টাকাটা খরচ হবে, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। আমি বলছি যেমন লক্ষ্মীপুরের ওই জহিরগুলো, লক্ষ্মীপুর গ্রামটা হলো একেবারে একটা বিদ্যুৎ গ্রাম, এটার ভিতরে যদি বাইরে থেকে কোনো লোক জায়গা কিনে যদি বাড়ি না করে, তাহলে এখানে সাডিয়ে বাইরে আর কোনো, ওটাকে উদাহরণ দিচ্ছি আর কি, এটা যদি আমার মামার বংশধরের গ্রাম, এটা ওটা আমার আমার মার বংশধর তারা। তো আমি ওই গ্রামটা উদাহরণ দিলাম যে এখানে 820টা পরিবার ছিল, আমি এটা তথ্য নিয়েছি, স্বাস্থ্য বিভাগে প্রত্যেক গ্রামের খতিয়ান আছে যে একটা গ্রামে কটা পরিবার আছে, কটা খানা আছে, খানা তো 800 পরিবার। আমি বললাম যে লক্ষ্মীপুর গ্রামের 800 পরিবারের 60 টাকা করে যদি 5 জন করে পরিবার সদস্য হয়, তাহলে প্রায় 4000 লোক হয়, 4000 ইন্টু 60 টাকা হলে প্রায় 2.5 লাখ টাকা হয়। এই 2.5 লাখ টাকা লক্ষ্মীপুর মসজিদে বসে লক্ষ্মীপুর গ্রামবাসী তারা সিদ্ধান্ত নেবে, জিজ্ঞেস করবে এভাবে সবাই, আমরা আত্মীয় স্বজন কোথায় আছে, বলে বাবুর আমার তো মানিকচুরিতে একটা আছে, আবারটা কোথায় আছে, বলে আমার তো ভাই আমরা পুরান বাড়িতে ওইখানে একটা আত্মীয় গরিব আছে। এইভাবে যদি তথ্যগুলি আমরা নেই, তাহলে আমরা এরপরে এটাকে একটা কতগুলি কাজের সিস্টেম আছে। আচ্ছা এদেশে ওই যে কি বলে, কি কার্ড না বলে গ্রাম দেশে দেন যে বিজিএফ কার্ড, মেম্বারশিপ তো ভালো, বিজিএফ কার্ড কি আমি পাবো? আমরা পাবো? তাহলে একটা ক্রাইটেরিয়া আছে না? তো আমরা টাকা বিতরণ করে একটা ক্রাইটেরিয়া করতে পারি না? ক্রাইটেরিয়া কি হবে, যে বেশি খাতক, যার বেশি নিড বেশি, যার প্রয়োজন বেশি, তারে আমরা বেশি দেই, যার কম আছে তারে আমরা কম দেই। এর মধ্যে তো এখানে প্রশ্ন থাকতে পারে, সকল প্রশ্ন করলে কোনো কাজ হবে না, হবে নাকি? ঠক বাঁচতে গ্রাম উজার একটা কথা বলে না, এভাবে হবে না। আমরা ওগুলিকে কন্ট্রোভার্সিতে আমরা যাব না, আমরা যাব এই কাজটাই আমরা বিগত 20 বছর ধরে চলমান রাখছি, এখনো ধরে রাখছি, চেষ্টা করতেছি, যারাই কাজ করতে চাইতেছি আমরা তাদেরকে সামনে ঠেলে দিচ্ছি। সেটা হচ্ছে যে স্বজন কল্যাণ করতে গেলে টাকা লাগবে, টাকা পকেট থেকে দেওয়া লাগবে। কি বলছি আমি? স্বজন কল্যাণ করতে গেলে টাকা লাগবে, টাকা পকেট থেকে দিতে হবে, সেটা 1 টাকা হোক আর 5 টাকা হোক আপনাকে দিতে হবে। স্বজন কল্যাণ করে টাকা পকেটে নেওয়া যাবে? নেওয়া যাবে, কারণ যেহেতু এটা দান দক্ষিণের টাকা, জাকাত ফিতরের টাকা, আমি একটু আগে বলছি না যে জাকাত ফিতরের টাকা কেউ খায় না। অতএব আমরা টাকা
পকেটে নিব না, আমরা পকেট থেকে টাকা বের করে দিব। এইটাই হচ্ছে স্বজন কল্যাণের মূল কাজ। এই স্পিরিটকে যদি আপনারা ধারণ করেন তাহলে আমার মনে হয় আমরা প্রত্যেকে এইটা নিয়ে কাজ করতে পারবো, নাইলে কিন্তু কোনো কাজকর্ম করা যাবে না। তো আপনারা প্রত্যেকে এই সংগঠনের সাথে থাকবেন, নিজের পরিচয় দিবেন এবং নিজেকে একজন চিটাগনিয়ান হিসেবে পরিচয় দিতে আমরা যেরকম কুমিল্লা শহরে দ্বিধাবোধ করি না, আমরা এখন সবার কাছে পরিচয়। আমি যেটা বললাম, আমার সাথে বন্ধুবান্ধব যারা যে লেভেলটা আমি মেনটেন করি, এতে আপনারা বুঝতেছেন, যেহেতু আমি 30 বছর ধরে আমি এই শহরে বড় হয়েছি, আমি জিলা স্কুলের ছাত্র ছিলাম, আমি ডাক্তার হয়ে এসে এই 30 বছর ব্যবসা বাণিজ্য করতেছি, তো আমার লেভেলটা ওই লেভেলে আছে। এই লেভেলে যারা চলাফেরা করে সবাই দেখলে আমাদেরকে চিনে জানে। আর বিশেষ করে যে আমার ছোটো ভাই সদস্য সেক্রেটারি, সে হলো কুমিল্লা শহরের সবচেয়ে বড় হাইয়েস্ট বিল্ডিংয়ের 14তলা বিল্ডিংয়ের মালিক। এটা আছে পার্কের পাশে দিয়া, না আমি পার্ক ভিউ। তো এরকম লোক, তারপরে হাবিবুর রহমান চৌধুরীর ছেলে নানা দিকে পারে বাসায় এক নামে এইভাবে চিনে। মজিদ সাহেব একজন কলেজের প্রফেসর, একটা সরকারি কলেজের প্রফেসর। এভাবে আমাদের ডাক্তার ছাত্র সাহেব মেডিকেল সেন্টারে আছেন, এটা বিশাল হাসপাতাল না। এভাবে কুমিল্লা শহরে আমরা কিন্তু নাম ধরে ধরে বললে অনেকরা, আব্দুল্লাহ খন্দকার, কোনো পরিচয় দেওয়া লাগে নাকি? খন্দকার মেনশন, হক টাওয়ার, যেটাই বলেন এক নামে সবাই চিনে। সকল রাজনীতিতেও চিনে, সাংবাদিকতেও চিনে, সবাই চিনে। ওনার কাছে সবাই দোয়া যেতে চাইতো, মুরব্বী আমরা লাগে দোয়া করেন। যেই নির্বাচনে দাঁড়িয়েতো ওনার কাছে যে দোয়া চাইতো, মুরব্বী আমরা লাগে দোয়া করেন। সবার জন্য দোয়া করছেন। এভাবে দুনিয়াতেই গেছে। তা আমরা চাই যে স্বজন হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আর আমাদের, আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে জাপানে বিজ্ঞানী আছে, সে কিন্তু আমাদের স্বজন লোক, তাকে কিন্তু আমরা স্বজন কল্যাণ থেকে সহযোগিতা করছি। আবার নিরীহ যে ছেলেটা গ্রামে আছে, কৃষি করে খায়, তারা সেলাই মেশিন কিনে দিয়েছি, তারা হালের বলদ কিনে দিয়েছি, জায়গা রেখে দিয়েছি। এইভাবে কিন্তু বিভিন্ন টায়ারে টায়ারে যাচ্ছে, হাসপাতালে আসতেছে। আমরা চেষ্টা করতেছি যতটুকু দেওয়া যায়। আমি যখন 2001 সালে হাসপাতাল চালু করি, মান্দারিয়া গ্রামের একটা রুগী ভর্তি হয়েছে আমাদের হাসপাতালে। ভর্তি হয়েছে দুপুরবেলা, তার পেটে আগের দিনে নারী ছিদ্র হয়ে যাওয়া, মানে ফ্যাট, ওই ওষুধ খাইয়া ফ্যাট ছিদ্র হয়ে যেত, এরকম রোগ ছিল বেশি। এখন কিন্তু আর মানে এখন ওই গ্যাস্ট্রিকের ওষুধ মতো মানে আগে খাইয়ে ফেলে। যাই হোক, ভর্তি হয়েছে, সন্ধ্যার সময় রুগী বাইরে যাচ্ছে। আমি যাই দেখি যে সে সিঁড়ির মধ্যে। কী হয়েছে বললাম, দাঁড়াও, কী হয়েছে? মেয়েটা বলতেছে, স্যার আমরা 6টা মেয়ে, 6টা বোন, আমরা কোনো ছেলেটে, আর আমার বাবার কোনো ছেলে নেই, ভাইটাই নেই। আমরা বাবুরে এইটা অপারেশন করতে পারতাম না, তো কী তা করবা? আমরা বাড়িতে নিয়ে যাবো। তো বাড়িতে নিয়ে গেলে, বাড়িতে গেলে মরে যাবো গা। মরে যাবো তো সত্য কথা, কারণ পেট ছিদ্র হয়ে গেলে চিকিৎসা না তো মারা যাবে। আমি বলছি, ঠিক আছে তুমি দাঁড়াও। তুমি ওয়ার্ডকে বয়কে বললাম যে এটা ভিতরে ঢুকাও। ঢুকে দিয়ে তারে করলাম যে তুমি বসে থাকো, তোমার বক্তব্য শেষ তো? আমার বক্তব্য শেষ। তো ঠিক আছে, আমি অপারেশন করছি, করিডোরে সব কিছু সারার পরে রাত্রেবেলা মুসা চেয়ারম্যান তখন জীবিত, নাম শুনতেন তো মান্দারি, মুসা চেয়ারম্যান জীবিত, উনি রাত্রে 9টার সময় আমাকে রিং দিছে। কয়, ডাক্তার সাহেব আমাদের গ্রামের এরকম একটা রুগী, খবর হয়ে গেছে তো? খবর হয়ে গেছে। কয়, এরকম একটা রুগী ভর্তি হয়েছে। আমি কি করতাম? কয়, আপনি তো শুনতে অপারেশন করছো। আমার কাজ আমি করে ফেলছি, এখন বাকি কাজ কার? বাকি কাজ আমাদের। আমরা যারা সবল, আমরা যারা টাকা পয়সা আছে, আমাদের কাজ তো। তো আমি কাজ করে ফেলছি। কেউ যদি করে তাইলে ওইটা দায় আমার, কেউ না করলেও দায়টা আমার। আর করলে তো আমি খুশি যে আমার 10,000 টাকা লাগলে তৈরি মেম্বার যদি 2,000 টাকা দেয়, মনে যদি 5,000 টাকা দেয়, ওকে দেয়, তাহলে তো আমার টাকা লাগতো না নাকি? তো এই যে সহযোগিতা, মানসিকতাটা পরবর্তী সময় তৈরি সুস্থ হয়ে গেছে। এই যে একটা মানুষ সেবা না নিয়ে মরে যাবে, এটা কি কোনো সমাজে দায়ী হতে পারে? আর সেই গ্রামে মারি গেলে আমি না হয় বদনামে বাগিয়ে হইতাম, আমি হইতাম কি না? আমার মানুষের ভালো মানুষ করতো নাকি? করতো না। আমি না জানতাম, যদি আল্লাহ না করুক, হয়তো আমি জানলাম না, কেউ তাকে চিনলো না, এ বাড়ি চলে গেছে। ফলে তো ঠিক মুসলমান বলতো, আমি বলতাম যে ভাই আমি তো জানি না, তাও তো করতো, বলে আমরা জানলাম না কেন? কিন্তু মান্দারিয়া গ্রামের মানুষের কী হইতো? এই হচ্ছে সমাজের দায় দায়িত্ব, এই হচ্ছে স্বজন কল্যাণের দায় দায়িত্ব। আমি যদি কথা মানে একটু বেশি বললো, কথা বোঝানোর জন্য আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু দরকার নেই। সকল কিছুকে পিছনে ফেলে শুধু আমার সামনে একটা সাইনবোর্ড, আমি চিটাগনিয়ান, আমি স্বজনের জন্য আমরা কাজকর্ম করব, কল্যাণ করব, নিজের পকেটের টাকা দিয়ে নাকি মানুষের টাকা নিয়ে? না, এটা হবে না, এটা করার কোনো সুযোগও নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যাতে এই কাজটা করতে পারি এবং আজকে এখান থেকে যাতে আমরা একটা সুন্দর মেসেজ নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আর যেহেতু এই এলাকাতে খাওয়া দাওয়া করছি, হ্যাঁ, খুব ভালোই খাইলাম, আল্লাহ শুক্রিয়া। তো এইভাবে যাতে মাঝে মাঝে এসে খাইতে পারি। তৈরি মেম্বার একটা বাড়িতে আবার খাবো, আমার ভাতিজার বাড়িতে দাওয়াত আমি নিয়ে নিচ্ছি, খাবো। আমার চাচা আইছে, চাচার বাড়িতে। এইভাবে কিন্তু প্রত্যেকের বাড়িতে মেম্বার সাহেব আমার খুব কাছে রাখতো। কি বেআই নিয়ে না? বেআই এইরকম কেন? আপনি পরিষ্কার করে বেআই মাস্টার সাহেব স্বীকার করতে, স্বীকার না করলে আমি চিনি তো উনি বেআই।
তো এভাবে প্রত্যেকের বাড়িতে যাতে আমরা আশা করতে পারি, আমাদেরকে আল্লাহ সুযোগ দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।